এই যে ডায়াবেটিক রাজধানী আমাদের দেশ, এবং এই ডায়াবেটিসের কারণে আমাদের বডির সমস্ত অর্গান কিন্তু এফেক্টেড হয়। এই যে বারবার ব্যালানাইটিস হওয়া এবং ইনফেকশন হওয়া, এবং যাদের একদমই চামড়া পেছনে করতে পারছে না, তাদের আরেকটা সমস্যা হয়, ওই নোংরাগুলো না ইউরিনের রাস্তা দিয়ে ভেতরের দিকে ঢুকতে থাকে। এইভাবে 6 মাস থেকে 2 বছরের মধ্যে দেখা যায় চামড়াটা আর কিন্তু খোলা যাচ্ছে না। এর চিকিৎসাটা কি? এর চিকিৎসা কিন্তু ভাই একটাই, এটার কোনো নান্যপন্থা। আপনি হয়তো মেডিসিন খেলেন, ওষুধ খেলেন, প্রথম দিকে হলে পরে আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু একবার যখন হচ্ছে এই সমস্যাটা, সুগারটা, ডায়াবেটিসের সমস্যা ছিল, ওষুধও খাচ্ছেন আপনি, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছেন যে আপনার পেনিসের অগ্রভাগ লাল হয়ে যাচ্ছে, চামড়া ফেটে ফেটে যাচ্ছে, বুঝে উঠতে পারছেন না এটা কেন হচ্ছে। আসুন আজকে আমরা এই বিষয়টাই জানার চেষ্টা করি যে ডায়াবেটিস হলে পুরুষদের এই সমস্যাটা কেন হয় এবং এর সমাধান কি। এবং এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। নমস্কার ডাক্তারবাবু। যেটা বললাম যে যাদের সুগার আছে, মানে যাদের ডায়াবেটিস আছে, পুরুষদের কথা বলা হচ্ছে এখানে, যে তাদের দেখা যায় যে কিছুদিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যেই দেখা যায়, মানে 30, 40, 45 বছরের মধ্যেই দেখা যায় তাদের পেনিসের অগ্রভাগটা লাল হয়ে যাচ্ছে, চামড়াটা ফাটছে এবং চামড়াটা পিছনেও আসে না। তো জানতে চাইবো যে ডায়াবেটিস হলে এটা কেন হয়? আর এটাকে কি বলে এটাকে? ধন্যবাদ হুম। ধ্রুব, একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করার জন্য। এবং এই ধরনের টপিক আমার মনে হয় অতটা বেশি আলোচিত হয় না। হয় না, হ্যাঁ, তো বলতেও চান না। ঠিক। হুম, তো যে বিষয়টা দেখুন, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, হুম, ভারত, বাংলাদেশ, হুম, পাকিস্তান, হুম, শ্রীলঙ্কা, হুম, এই এরিয়াটাকে বিশ্বের ডায়াবেটিক রাজধানী বলা হয়। একদমই। আমরা এক্স্যাক্টলি জানি না কি হুম, কারণে ডায়াবেটিস এত হুম, বেশি হুম, আমাদের এই দেশগুলোতে। হুম, সায়েন্টিস্টরা বলছেন যে হয়তো হিমালয় পর্বতের থেকে কিছু একটা জিনিস এই জলগুলোতে এখনো সেটা কারণ অনেক, যেমন ধরুন বেশ কিছু জিনিস তো আমরা আস্তে আস্তে নতুন করে জানতে পারি। যেমন ম্যালেরিয়া, যেমন আগে ভাবা হতো হাওয়া থেকে হয়, হুম, হুম, ম্যাল এরিয়া, হুম, খারাপ বাতাস হুম, ভাবা হতো, কিন্তু পরে দেখা গেল যে হোক। মশা তো থেকে। ওরকম তো এই যে ডায়াবেটিক রাজধানী আমাদের দেশ, বেশ এবং এই ডায়াবেটিসের কারণে আমাদের বডির সমস্ত অর্গান কিন্তু এফেক্টেড হয়। এফেক্ট হয়। তো বিভিন্ন ধরনের অর্গান বিভিন্নভাবে এফেক্টেড হয়। আপনার চ্যানেলে বিভিন্ন বিষয় ডাক্তারবাবুরাও তারা তাদের রিলেটেড ডায়াবেটিস একদমই, নিয়ে একদমই। বলেন। তো কিডনি, আমি আমার চোখ, ঠিক, ঠিক নার্ভ, হার্ট এভরিথিং, সব। সবকিছুই হুম, এফেক্ট হয়। এবার আমি যেহেতু একজন প্লাস্টিক সার্জন, হুম, আমাদের বডির সুপারফিশিয়াল জিনিসপত্র, চামড়া, মাংস, এগুলো নিয়ে কাজ কারবার, সেজন্য এই ধরনের পেশেন্টরা আমাদের কাছে আসেন। আপনি যেমন বললেন খুব ভালোভাবে বা খুব পয়েন্টলি, যে ডায়াবেটিসের পেশেন্ট হঠাৎ খেয়াল করছেন যে তার লিঙ্গের অগ্রভাগটা ফেটে ফেটে যাচ্ছে, হুম, হুম, তখন তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আবার এটাও দেখেছি যে পেশেন্ট ওই লিঙ্গের অগ্রভাগ ফেটে যাচ্ছে, লম্বা লম্বাভাবে চিরে যায় বেসিক্যালি। হ্যাঁ, বিশেষ করে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করছেন, পেনিসটা বড় হচ্ছে, চামড়াটাকে টানলেই চামড়া চারিদিক দিয়ে ফেটে ফেটে যাচ্ছে রেডিয়ালি, ঘড়ির কাঁটার মতো। তো এটা নিয়েই পেশেন্ট প্রথমে আসে, স্যার এর একদিন তো আমার ঠিক ছিল, আমার কোনো অসুবিধা হচ্ছিল না, এখনো কোনো অসুবিধা নেই, কিন্তু দেখছি ইদানিং সেক্স করতে গেলে পরে চামড়াটা ফেটে যাচ্ছে, প্রচন্ড জ্বালা করছে, 2-3 দিন লাল থাকছে, তারপরে কোনো অয়েন্টমেন্ট লাগাচ্ছি আবার ঠিক হয়ে যাচ্ছে। আমি তখনই বলি আপনি একবার ব্লাড টেস্ট করুন, কারণ এটা অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের তো একটা, দেখুন ডায়াবেটিস তো সুগার বেড়ে যাওয়া, সেটা হচ্ছে মেইন কারণ, কিন্তু তার যে ফলাফল সেটা কিন্তু বিভিন্নভাবে প্রকাশ পায়। তা একটা অন্যতম হচ্ছে এই ব্যালানাইটিস হওয়া। আর হচ্ছে জাস্ট বলে রাখি, ডায়াবেটিসের কারণে কিন্তু আরো একটা জিনিস খুব হয়, মুখে প্রচন্ড দুর্গন্ধ হওয়া। আচ্ছা, এটাও, সেটা নিয়ে আমরা অন্য কোনো একদিন আলোচনা করব, একদমই, বা আমাদের বন্ধুরা যারা রয়েছেন তারা হয়তো এখন আলোচনা করবেন। একদমই। বারবার মুখে ইনফেকশন হওয়া এবং দুর্গন্ধ বেরোনো। তো যাই হোক, ডায়াবেটিসের মানে অনেক পেশেন্ট এইভাবেই আসেন, আমি বলবো অন্তত অ্যাটলিস্ট 10-20% পেশেন্ট যারা এই প্রবলেম নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন, তাদেরকে ব্লাড টেস্ট করার পরে দেখা যায় যে সুগার 300, 350, 400। তখন তারা বুঝতে পারেন, মানে স্যার একদিন উল্টোটাও তো হয়। বুঝতে, হ্যাঁ উল্টোটাও হয়। হ্যাঁ। মানে যাদের সুগার রয়েছে তাদের যদি ফেটে যাচ্ছে সেটা তো ডিরেক্ট Directly, ডায়াগনোসিস হ্যাঁ, যেটা হয়ে গেল, কিন্তু যারা সরাসরি আসেন ওই সমস্যাটা নিয়ে, তখন দেখা যায় তখন ডায়াবেটিস, জানতে পারেন যে তার ডায়াবেটিস ডায়াবেটিসও হয়েছে। আছে। এইবারে ডায়াবেটিসের কারণে কেন ওই জায়গাটা ফেটে যায়, সেই জায়গাটা আমরা একটু একটু বেশি ইন্ট্রোডাকশন হয়ে গেল বোধহয়। এবার সেটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে, দেখুন সুগার আমাদের বডিতে, আমাদের একটা ধারণা হয়তো থাকে যে ব্লাডে বাড়ে। শুধু ব্লাডে বাড়ে না, আপনার বডির প্রত্যেকটা টিস্যুতেই সুগারের লেভেল যদি মাপা হয় বেড়ে গেছে, প্রত্যেকটা জায়গায় জমা হয়। জমা হয়, আপনার মাংসে, আপনার হাড়ে, আপনার চুলে, আপনার নখে, আপনার দাঁতে, সব জায়গাতে।
ব্লাড টেস্ট কেন করি? আপনার আঙুল কেটে নিয়ে তো টেস্ট করা সম্ভব নয়, ব্লাডটা ইজিলি ড্র করা যায় বডি থেকে, হ্যাঁ, লিকুইড টিস্যু, সেই জন্য আমরা ব্লাড টেস্ট করি। সুগার দেখবেন আমরা জমিতে সার দিই, আপনি বাড়িতে গাছ লাগার পরে তাকে সার দিতে হয়, খাবার দিতে হয়। তো আমাদের বেসিক বায়োলজিক্যাল যে কোনো টিস্যুর ক্ষেত্রে খাবার হচ্ছে গ্লুকোজ। যেখানে গ্লুকোজ থাকবে সেখানেই ছত্রাক জন্মাবে, সেখানেই ব্যাকটেরিয়া জন্মাবে। একটা পাউরুটির ওপরে কেন ছত্রাক জন্মাবে? কারণ ওটা তো সুগারের দলা, তার উপরে ইজিলি আপনার ছত্রাক জমে যাবে। হ্যাঁ, তো যেটা হয় যখন স্কিনে সুগার বেড়ে গেল, ডায়াবেটিস হলো মানে স্কিনেও সুগার বাড়লো, তো আমাদের ওটা একটা প্রাইভেট পার্ট। আপনি হাত দিনে 5-6 বার আমরা হাত ধুয়ে ফেলি, 4-5 বার মুখ ধুয়ে নিই, কিন্তু পেনিসের ওই অংশটা তো বারবার পরিষ্কার করা পসিবল হয় না। এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে ওই পেনিসের চারিদিকে, গ্ল্যান্ডস পেনিসের চারিদিকে ছোট ছোট গ্ল্যান্ডস থাকে। সেই গ্ল্যান্ডস থেকে সাদা এক রকমের নোংরা মতো, নোংরা ঠিক বলবো না, এটাকে স্মেগমা বলে। স্মেগমাটা একটু প্রোটিন জাতীয় পদার্থ, প্রোটিন এবং ফ্যাট থাকে সেখানে। তো প্রোটিনও থাকলো, ফ্যাটও থাকলো, প্লাস অলরেডি চামড়ায় রয়েছে সুগার। এটা ব্যাকটেরিয়াদের জন্য একটা গুড ফুড, এবং আমাদের বডিতে কিন্তু ফুড অ্যান্ড গুড এনভায়রনমেন্ট, হ্যাঁ, এবং ওইখানটায় কি হচ্ছে, বারবার ধোয়াও হচ্ছে না, ওখানে ওরা জমতে পারছে, ওখানে তারা ব্যাকটেরিয়ারা গ্রো করছে, গ্রো করে গিয়ে চামড়াটাকে দুর্বল করে দিচ্ছে। এখন যখনই দুর্বল চামড়ার কভার, যখনই আপনি ধরুন প্রেসার পড়ছে, তখন ফেসে যাচ্ছে। যেমন আপনার গামছা যদি পুরনো হয়ে যায়, আপনি মোচড়ানো দিলে পরে ফেটে যাবে, সেরকম এক্স্যাক্টলি সেই জিনিসটা হয়। এইটাকে ডায়াবেটিক ব্যালানাইটিস বলে। এটা একটা খুব কমন সমস্যা। আজকালকার দিনে আমি প্রচুর পেশেন্ট পাই, তারা ট্রিটমেন্টের জন্য আসেন। প্রাথমিকভাবে যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে ওই ইনফেকশনটাকে কমিয়ে দেওয়া, অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া, তাকে সুগার যদি না থাকে বা থাকে তার সুগারের ওষুধটাকে বাড়া কমানো করানো, এবং জায়গাটাকে পরিষ্কার রাখা, কয়েকটা অয়েন্টমেন্ট দেওয়া। ইনফেকশনটা কমে যাওয়ার পরে ইমিডিয়েটলি সার্জারি করে নিতে হয়। কারণ কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুগারটা কমে গেল, ব্যালান্স কমে গেল, আবার সুগার বাড়লো, আবারও ফেটে গেল। এইভাবে 6 মাস থেকে 2 বছরের মধ্যে দেখা যায় চামড়াটা আর কিন্তু খোলা যাচ্ছে না। অনেকেই বলে যে স্যার 6 মাস ধরে চামড়াটা তাও কষ্টে সৃষ্টে পেছনে আনতে পারতাম, এখন আর পেছনে আসছে না। এবং ইভেন এমন কিছু পেশেন্ট আসেন যারা 2-3 বছর এই পরিস্থিতিতে রয়েছেন, তাদের চামড়া একেবারেই পেছনে আসছে না, এখন ইউরিন করতেও তাদের অসুবিধা হচ্ছে, তারা তখন আসেন। তো বিভিন্ন স্টেজেই পেশেন্টদের অ্যাকর্ডিং টু দেয়ার কনসার্ন, যে একটু বেশি কনসার্ন, যে স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা করেন, তারা আগেই চলে আসে। ফেটে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, চলে আসেন। কিছু পেশেন্ট আছেন 6 মাস ধরে তারা ওষুধ খেয়েছেন, মলম লাগিয়েছেন, বুঝতে পারেননি কি হচ্ছে, 6 থেকে 8 মাস পরে আসেন, তাদের চামড়াটা অলরেডি টাইট হওয়া শুরু করেছে, তাদের খুব শক্ত হয়ে যাচ্ছে। আর কিছু পেশেন্ট আসেন একদম বুঝে গেছে, সবকিছু আটকে গেছে, তারপরে আসেন। তো যাই হোক, যেভাবেই আসেন না কোনো, ট্রিটমেন্টও তাকে করতেই হবে। তখন তার পরিস্থিতি অনুযায়ী আমরা তখন তাকে সেই ট্রিটমেন্টটা করি। এর চিকিৎসাটা কি? এর চিকিৎসা কিন্তু ভাই একটাই, এটার কোনো নান্য পন্থা। আপনি হয়তো মেডিসিন খেলেন, ওষুধ খেলেন, প্রথম দিকে হলে পারে আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু একবার যখন হচ্ছে এই সমস্যাটা, সুগার কন্ট্রোল করলেও কিন্তু দেখা যায় যে সমস্যাটা বারবার ফিরে ফিরে আসে। আর একটা বিষয় হয়, দেখুন, যার সুগার হয় ইউজুয়ালি আমাদের দেশে 45 থেকে 50 বছর এই বয়সে সুগার হয়। তো আমি তাদেরকেও বলি যে দেখুন, 50 বছর বয়স হয়ে গেছে আপনার ধরুন হাতে কেটে গেলে পরে আপনার স্ত্রী, আপনার সন্তান, তারা বুঝতে পারবেন। কিন্তু পেনিসে যদি একটা অসুবিধে হয়, সেটা খুব বাড়াবাড়ি পর্যায়ে না গেলে পরে আপনার বাড়ির লোক বুঝতে পারবেন না। বয়স হয়ে গেলে বলে আপনার স্মৃতি বিভ্রম হবে, বিভিন্ন রকমের অসুখ বিসুখ চলে আসবে। তখন একটা সিম্পল সার্জারি করতে গেলেও বড় হসপিটালে বড় ভর্তি হতে হবে। তো আপনার উপযুক্ত আপনি, এবং আরেকটা বিষয় হচ্ছে জায়গাটা বারবার ইনফেকশন হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, সেক্স করতে গেলে ফেটে যাচ্ছে। তো এটার জন্য একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সার্কামসিশন সার্জারি করে নেওয়া। যে স্কিনটা আর আপনার ওই স্ট্রেসটা নিতে পারছে না, টানটা নিতে পারছে না, যার স্ট্রেচেবিলিটি চলে গেছে, সেই স্কিনটাকে বাদ দিয়ে দেওয়া। সেটা বাদ দিলে পরে কিন্তু সমস্যাটার পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যায়, সমাধান হয়ে যায়। এই যে বারবার ব্যালানাইটিস হওয়া এবং ইনফেকশন হওয়া, এবং যাদের একদমই চামড়া পেছনে করতে পারছে না, তাদের আরেকটা সমস্যা হয়, ওই নোংরাগুলো না ইউরিনের রাস্তা দিয়ে ভেতরের দিকে ঢুকতে থাকে, টুয়ার্ডস ইউরিনারি ব্লাডার। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রেই পেশেন্টদের কাঁপুনি দিয়ে জ্বর, সিস্টাইটিস, ইউরেথাইটিস, এই সমস্যাগুলো হয়। সুতরাং এরকম বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার আগে আমি পেশেন্টদেরকে বলবো, বা যারা দেখছেন, যদি এরকম সমস্যা থাকে, অবশ্যই সার্জেন্সের পরামর্শ নিয়ে সার্কামসিশনটা করিয়ে নিন। তাহলে একটা নিশ্চিন্ত এবং পার্মানেন্ট সমাধান হয়। সেটা কিভাবে করবেন, মানে সার্জারিটা কিভাবে? সার্জারিটা দুভাবে করা যায়। একটা কনভেনশনাল ওয়ে, যেটা যে কোনো হসপিটালে ইউজুয়ালি সেটাই মোস্ট কমন হয়, যেটা করা হচ্ছে সেখানে গিয়ে ছুরি কাঁচি দিয়ে কেটে এক্সট্রা অংশটা বাদ দেওয়া এবং সেখানে সেলাই করে দেওয়া। কিন্তু আমি আমার ক্লিনিকে যেটা রয়েছে, একটু ইন্টারাপ্ট করছি, মানে এইভাবে করার মানে তো সেটা তো পেইনফুল কন্ডিশন তৈরি হবে।
না, একটু তো পেন, দেখুন সার্জারি করাটা, সার্জারি তো ডেফিনেটলি পেইনফুল বিষয়। সার্জারি করার জন্য যাতে পেইন না হয় সেটার জন্য ওই জায়গাটাকে অবশ করে নেওয়া হয়। আচ্ছা। সেটা অন্য হসপিটাল অন্য ডাক্তারবাবুরা করবেন, আমরাও করব। এবং অবশ করার টেকনিকটা মোর অর লেস সেম। ইউজুয়ালি খুব বাড়াবাড়ি রকমের যদি ব্যথা থাকে অন্যান্য কারণে, তাহলে অনেক সময় ডাক্তারবাবুরা স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে থাকেন। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আমার ক্লিনিকে আমার যারা অ্যানাস্থেসিওলজিস্ট আছেন, দে আর ভেরি এক্সপেরিয়েন্সড। তারা কিন্তু ফুল অ্যানাস্থেসিয়া বা স্পাইনাল অ্যানাস্থেসিয়া করে না, শুধু তারা পেনিসটাকেই আমার জন্য অবশ করে দিয়ে আচ্ছা দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে শুধু পেনিসের চারিদিকে একটুখানি অয়েন্টমেন্ট, নাম্বিং ক্রিম বেরিয়ে গেছে, সেটা দিয়ে চামড়াটাকে অবশ করে তারপরে যদি প্রয়োজন পড়ে ছোট্ট ছোট্ট একটা দুটো ইনজেকশন দিয়ে পেনিসটাকেই অবশ করে দেওয়া হয়। ফলে তার ফুল বডি বা দুটো পা অবশ করে দেয়, এই বিষয়টা থাকছে না। তারপরে তারা আমাকে পেশেন্ট হ্যান্ড ওভার করছেন। তাদের অবশ করার প্রক্রিয়াটা করতে অ্যারাউন্ড 10 মিনিটস মতো প্রক্রিয়ার সময় লাগে। তারপর আমি সার্জন, আমি চলে যাচ্ছি এবং আমরা সার্জারি করি। ইউজুয়ালি আমার ক্লিনিকে আমি স্টেপলার মেথডে করি, কারণ ছুরি কাঁচি দিয়ে কাটলে পরে দেখুন ছুরি দিয়ে আপনি যখন কাটছেন র্যাগড হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, যখন দেখবেন ছুরি দিয়ে কেউ কোনো একটা পর্দা কাটছেন, তারা একভাবে টেনে নিয়ে যায়। আপনি যখনই একবার থেমে নতুন করে ধরবেন তখনই একটা ভাঁজ মতো হয়ে যাবে। তো দেখুন পেনিসটা যদিও আপনার জামা কাপড়ের তলাতেই থাকে, বাট এটা একটা কসমেটিক অ্যাপিয়ারেন্সও রয়েছে। সেই জন্য স্টেপলার বলে এক ধরনের মেশিন হয়, তো এটা হচ্ছে সেই স্টেপলার মেশিন। এই স্টেপলার মেশিন দিয়ে আমরা স্কিনের কাটিংটা করি, কোনো ছুরি কাঁচি ইউজ করা হয় না। এবং এই স্টেপলার মেশিনের সঙ্গে ইনবিল্ট ভেতরে আপনার স্টেপলিং জিনিস থাকে, স্টেপলিং মেটেরিয়ালস থাকে। সেটা হচ্ছে সিলিকনের রিং থাকে, সেই সিলিকনের রিংটা কিন্তু চামড়াটাকে ধরে নেয়। কখনো কখনো আমরা যখন দেখি চামড়াটা ভীষণ রকমের ইনফেক্টেড, ঘা হয়ে গেছে, তখন মেশিনটাকে তো ইউজ করাই হয়, কিন্তু সিলিকনের রিংটা আমরা ইউজ করি না। সেক্ষেত্রে ওই সিলিকনের রিংয়ের বদলে সেখানে সেলফ অ্যাবজর্বিং স্টিচেস দেওয়া হয়। আচ্ছা। তো এটা ডিপেন্ড করে উনি কোন স্টেজে রয়েছেন, কতটা সিভিয়ারিটি ওনার স্কিনের কন্ডিশন রয়েছে, ঘা রয়েছে কিনা, ইনফেকশন রয়েছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে। এই মেশিনের বিশেষত্ব হচ্ছে এটা ব্লাড লস ভীষণ কম হয়। আচ্ছা। আমি তো বলবো 2 ml ব্লাডও লস হয় না। আচ্ছা। আর একটা হচ্ছে অ্যাপিয়ারেন্সটা খুব সুন্দর, যেহেতু একটা সিঙ্গেল রাউন্ড ব্লেড থাকে এর ভেতরে, সেই কারণে কাটিংটা খুব স্মুথ হয়। আচ্ছা। এবং কম্পারেটিভলি অন্যান্য আমাদের কনভেনশনাল সার্জারিতে যদি আধা ঘন্টা সময় লাগে, এটা করতে জাস্ট 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। আচ্ছা। এবং দেখেছি রিকভারিটাও কিন্তু এটাতে একটুখানি আর্লিয়ার হয়। আচ্ছা। তো স্টেপলার মেশিনের মাধ্যমে ডায়াবেটিস পেশেন্ট যারা সার্কামসিশন, ব্যালানাইটিস রয়েছে, তাদেরকে আমরা ট্রিটমেন্ট করে থাকি। এবং এই ট্রিটমেন্টটা করার পরে সেই দিনেই ছুটি করে দেওয়া হয়। আমি পেশেন্ট সার্জারি করতে ধরুন আমার মিনিট 20 লাগে, তারপরে ঘন্টা 2-1 মতো ওনাকে অবজার্ভ করব, কোনো রকম কোনো ব্লিডিং হচ্ছে কিনা, ব্যথা হচ্ছে কিনা, ইউরিন আটকে গেল কিনা, এই ব্যাপারগুলো অবশ্যই দেখতে হয়। বারবার আমরা সেটাকে অবজার্ভ করে পেশেন্টকে সেই দিন বিকেলেই ছুটি করে দেওয়া হয়। এই ধরনের আপনি বললেন যে সেদিনই ছুটি দিয়ে দেওয়া হবে, তো তারপরে এটা রক্ষণাবেক্ষণ কিভাবে হবে এবং আমি কবে আবার কাজে যেতে পারবো? আচ্ছা, হ্যাঁ, যেহেতু ধরুন ডায়াবেটিক ব্যালানাইটিস তো অ্যাডাল্ট পেশেন্টদেরই হয়, প্রত্যেকেই অফিসে কলেজে কোথাও না কোথাও কাজ করছেন, তাদেরকে আমরা বলি আপনি 2 দিনের ছুটি নেবেন। আচ্ছা। বৃহস্পতিবার বা শুক্রবারে যদি সার্জারি করে নিচ্ছেন, শনি রবি ছুটি নিলে পরে সোমবার থেকে ইজিলি অফিসে চলে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনি যেমন সুগারের ওষুধ খাচ্ছিলেন সেরকমই সুগারের ওষুধ খাবেন। ডায়াবেটিস পেশেন্টরা মর্নিং ওয়াক করেন, সেগুলো করতে পারেন। সেদিক থেকে মানে শারীরিকভাবে রেস্ট্রিকশনস কিছু থাকে না। কিছু কিছু জিনিস আমরা বলে দিই, যেরকম অ্যালকোহল খাওয়া যাবে না, কারণ অ্যালকোহল খেলে পেনিসের ইরেকশন হতে পারে। 2 নম্বর হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করেন স্যার ড্রেসিং কিভাবে করব। ড্রেসিং এর নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, আমরা সেই পেশেন্টকে বলে দিই কিভাবে ড্রেসিং করতে হবে। অনেক সময় পেশেন্টকে 1-2 বার আমরা আসতে বলি, যদি উনি ভয় পাচ্ছেন। ইউজুয়ালি পেশেন্টরা নিজেরাই করে নিতে পারেন, সেটা আমরা সুন্দরভাবে তাকে ডেসক্রাইব করে দিই যখন তার ছুটি হবে। তো বাড়িতে যদি তার ওয়াইফ থাকেন তিনিও করে দিতে পারবেন, এটা মেজর কোনো ব্যাপার নয়। আর এই যে ওষুধ খাওয়া, সেটা ইউজুয়ালি 5 থেকে 10 দিনের ওষুধ থাকে। এবং এই সিলিকনের রিং বা ধরুন সেলফ অ্যাবজর্বিং স্টিচেস যেটাই থাকুক না কেন, সেটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পড়ে যাবে। আর সেক্সুয়াল অ্যাক্টিভিটি জাতীয় জিনিস, সেটা 6 উইকসের পরে থেকে কিন্তু উনি আবারও করতে পারবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর করে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। শুধু শেষে এইটুকু জানতে চাইবো যে যারা বুঝতে পারছেন আমাদের ভিডিও দেখে যে তাদের এই সমস্যাটা আছে এবং তারা এখনো লুকিয়ে রেখেছেন, চিকিৎসকের কাছে পৌঁছচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? তাদের উদ্দেশ্যে বলবো, এটা অনেক সময় পেশেন্টরা লজ্জার কারণে আসতে চান না, বলতে চান না। লজ্জা করবে না, এটা আপনার বডি, আপনার দেহ, কষ্ট পেলে আপনারই হবে। এবং ফাইমোসিসের থেকে যেটা মেইন সমস্যা, 3টে জিনিস হয়। একটা হচ্ছে দুর্গন্ধ বেরোনো, জায়গাটা কুটকুট কুটকুট করা। সেক্সুয়ালি অনেক সময় আপনার খারাপ লাগতে পারে, পার্টনারের দুর্গন্ধ লাগতে পারে, এটা একটা এফেক্ট। 3 নম্বর হচ্ছে অ্যাসেন্ডিং ইনফেকশন, ইউরেথ্রাইটিস বা ব্যালানাইটিস থেকে আপনার ইউরেথ্রাইটিস হয় এবং কিডনি অবধিও পৌঁছে যেতে পারে ইনফেকশন। সুতরাং ডায়াবেটিস আপনার যদি থাকে,
এবং এই ধরনের সমস্যা যদি থাকে এটা একটা অ্যালার্মিং বিষয়, এটার অবশ্যই ট্রিটমেন্ট করান। তো এটা নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। এছাড়াও আমি একটি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা কিন্তু সেখানে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।